যে জঙ্গলের মধ্যে খুঁজে বার করতে হচ্ছে তাও নয়, মানে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে ওই 20 হাত 10-20 হাত দূরে নিয়ে গেছে ট্রেনে বড় যে। এবার আমরা মশাল টোশাল জ্বালিয়ে ও যেগুলো ভয় পায় সেগুলো করে বম টম ফাটিয়ে গাছের গায়ে টায়ে মানে বাতা মারছি, তবে একটু ভয়েতে সরে গেছে। যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা মানে বডিটা আর শুধু আমরা যখন যাই তখন মানে বাঘটার মুখে পুরো রক্ত মানে ভর্তি হয়ে আছে, ঠিক আছে। এই দাদার নাম কি ছিল যে দাদাকে ঘটনাটা ঘটলো? তাপস হালদার। তাপস হালদার, ঠিক। ওপার থেকে আবার খালপাড়ি ওপারে গেছি, ওপার থেকে হেঁটে হেঁটে সকালবেলা 9টার সময় লোক দেখতে গেছি। সকালে? রাত্রে ওইখানে কোনো শুয়েছিল, সকালবেলা যাচ্ছে আর উপরে প্রচুর কাক লেগেছে, জানতে পেরেছে বলে কাক লেগেছে কেন, যখন দেখে না বাবু নিচে হেঁটে গিয়ে দিয়ে আবার ফরেস্টার থেকে এসে ঘেরে ওই পারে জঙ্গলে দিয়েছিল, ওই কৃষ্ণপুর জঙ্গলে। স্বজন হারানোর যন্ত্রণা, সঙ্গে শতাধিক মানুষের বুক ফাটা কান্না। নস্তকুণ্ডনরত যে দুই ভাইকে ভিডিওতে দেখছেন, এনারা হলেন বাঘের হামলায় নিহত তাপস হালদারের দুই ভাইপো। কাকার মৃত্যু পরবর্তী বিভিন্ন ক্রিয়াকলাপ সম্পন্ন করবার জন্যে তাপস হালদারের ছোট্ট ছেলের সাথে সাথে তারাও নস্তকুণ্ডন হয়েছেন। নমস্কার বন্ধুরা, সুন্দরবনের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ঘটনার প্রেক্ষাপট বনি ক্যাম্পের সিঁদুরকাঠির জঙ্গল। তারিখটা ছিল 22শে নভেম্বর 2025। মইপিট কোস্টাল এরিয়ার কুলতলি গ্রাম পঞ্চায়েতের বৈকুণ্ঠপুর গ্রামে গত 27শে নভেম্বর 2025 বাঘ ঢোকার যে ঘটনা নিয়ে আগের দিন আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম, তার ঠিক 5 দিন আগের ঘটনা 22শে নভেম্বর 2025। গত ভিডিওতে আমি একজন ব্যক্তি তাপস দাসের কথা তুলে ধরেছিলাম ভিডিওতে। অনেকেই সেই তাপস দাসের সাথে আজকের ঘটনার মূল যে ব্যক্তি তাপস হালদারের অনেকেই একত্রিত করে ফেলেছেন, কিন্তু বিষয়টা সম্পূর্ণ আলাদা। গত ভিডিওতে যে তাপস দাসের কথা বলেছিলাম তার ঘটনা ঘটেছিল 2024-এর ডিসেম্বর মাসে, আর আজকে যার কথা বলবো তিনি হলেন তাপস হালদার, যার বাড়ি নগেনাবাদে, এবং তার ঘটনাটা ঘটেছিল 15 থেকে 20 দিন আগে, নভেম্বর মাসের 22 তারিখে। মূল জঙ্গলের যেখানে দুর্ঘটনা ঘটেছে সেই রিলেটেড একাধিক ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে হয়তো আপনারা দেখেছেন, কিন্তু আজকের ভিডিওতে যাদেরকে আপনারা দেখছেন তারা হলেন তাপস হালদারের দুই ভাইপো, এবং মধ্যখানে যাকে দেখছেন ইনি হলেন ওনার জামাই। তো এই দুজন ব্যক্তি ঘটনার একদম শুরু থেকে শেষ অবধি, অর্থাৎ দুর্ঘটনা ঘটার পরে বাঘের মুখ থেকে দেহ ছিন্ন ভিন্ন রক্তাক্ত দেহ ছিনিয়ে আনা থেকে একদম ক্রিয়াকলাপ শেষ অবধি এই দুই ভাই ছিলেন। তো তাদের কাছ থেকেই পুরো ঘটনাটা শুনবো এবং আপনাদের সামনে তুলে ধরবো। সময় আমি ছিলাম, আমি তো নদী খালে যাই না, আমি গাড়ি চালাই। আমি গাড়ি চালিয়ে খাওয়াই, মানে পরিবারটাকে চালাই। তা এবার যখন ঘটনাটা ঘটে আমি ওই দুঃসম্পর্কে জামাই হই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তা যখন ঘটনাটা ঘটে তার পরের দিনকার আমি ওই সকালে গেছি, যেহেতু সন্ধ্যা 4টে বেজে গেছে, 4টের সময় তো আর ছাড়িয়ে নিয়ে আসা অসম্ভব। তা এবার থানা পুলিশ করে আমি ওই তারপরের দিন ওই 8টার সময় আমি সবাইকে ডেকে ডুকে নিয়ে বার হই। আচ্ছা। বার হওয়ার পরে এবার যেতে আমাদের 2.5 ঘন্টা সময় লেগেছে পৌঁছাতে জঙ্গলে। এবার একটা বড় খাল, মানে খাড়ি আর কি, ঢুকে গেছি জঙ্গলের দিকে। তার থেকে ছোট একটা নাসি, জল নেমে আসে জঙ্গল থেকে, একটা খাল মতন হয়ে গেছে ছোট। তা ওই ওখানে হ্যাঁ, এবার জোয়ার থেকে ভাটা চলছিল, আর ওনারা খাওয়া দাওয়া করে দুপুর 2টোর সময় সবে ওই ঘোগা বলে, ওই উতে কাংড়া পড়ে, তা ওই সবে একটা পেতে আর একটা পাততে গেছে। আর ওই যাকে ধরেছে উনি বহদ্দার ছিল। বহদ্দার কথার অর্থ হচ্ছে মানে লক্ষ নজর ডাকা, মানে সে এক্সপার্ট আর কি, পুরানো লোক। তা আর যে দুজন ছিল খুব নর্মাল বা ভীতু, ঠিক আছে। তা এবার উনি হচ্ছে আগে লেবেছে, লাভার পরে মানে বাঘটা আগে থেকে টার্গেট করে রেখেছিল যে ওরা এসছে মানে লাভবে আর আমি আক্রমণ করব, ঠিক আছে। এবার ওরা লাভার সঙ্গে সঙ্গে, মানে ওই বাবু লাভার সঙ্গে সঙ্গেই ওনার ওপর আক্রমণ করে, ঝাঁপিয়ে পড়ে আর কি। এবার উনি ঘাড়টা, বাঘ হচ্ছে আগে ঘাড়ের দিকে লক্ষ্য করে মানুষের, এবার হচ্ছে উনি ঘাড়টা না দিয়ে উনি হচ্ছে ওই
হাতটা বাড়িয়ে দিয়েছিল। ইস, এবার হাতটা যখন বাড়িয়ে দেয়, হাতে কামড় মেরেছে, আবার হাতে যখন কামড় মারে তখন হচ্ছে ওই এদেরকে ডাকছে যে তোরা বাড়ি নিয়ে ছুটে আয়। সেই মুহূর্তে এরা ভয়ে থেকে আর কেউ লাভতে পারেনি, মানে বাঘ এতটা উচ্ছৃঙ্খল হয়ে গেছে, মানে ওর খাবার আর ছাড়বে না আর কি। সেই হ্যাঁ, আর সে যা মানে বীভৎস রূপ দেখাচ্ছে, এরা মানে নতুন ছেলে তো, আচ্ছা, ভয়েতে এরা আর লাভতে পারেনি। তারপরে ওনাকে টেনে জঙ্গলে নিয়ে চলে গেল। তারপরে এরা কান্নাকাটি করতে করতে বাড়িতে চলে এসে কারোর কাছে কিছু জানায় না। আরো পাশের খালে লোকজন ছিল, আচ্ছা, যদি জানাতে পারতো হয়তো সঙ্গে সঙ্গে বডিটা উদ্ধার করা যেত। আচ্ছা। তা এরা কিছু জানে না, মানে বাড়িতে চলে এসে 4টের সময় জানাচ্ছে। এবার সন্ধ্যা 4টের সময় যাওয়া অসম্ভব। কি অবস্থা! তারপরের দিনকার আমরা ওই লোকজন নিয়ে ফরেস্টার এই ডিপার্টমেন্ট দাদার থেকে নাম কি ওই তোমার ওই নগেনাবাদে থাকে দাদা? এই যা পেপারে যার খবর পেলেছিল নগেনাবাদে হ্যাঁ বাড়ি। হ্যাঁ নগেনাবাদ হ্যাঁ, নগেনাবাদ। হ্যাঁ, 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 তা এবার তারপরের দিনকার যখন ওই দাদাকে আনতে যাই হ্যাঁ, বডিটা, হ্যাঁ। তা সে বীভৎস, মানে আমি ওই রকম দৃশ্য, আমিও মইপিটে আমার বাড়ি, কিন্তু ওই রকম বীভৎস রূপ আমি কোনোদিন দেখিনি বাড়ি। আচ্ছা, মানে সে যা উচ্ছৃঙ্খল হয়ে গেছে, তো মানে তার খাদ্যকে আমরা ছিনিয়ে নিতে যাচ্ছি তো। না, আমরা দেখছিলাম ফেসবুকে যাচ্ছি কয়েকটা ফুটেজ। বাবা! 50 জন, আচ্ছা, 50 জন পেরে উঠতে পারছি না একটা বাঘের কাছে। মানে সে ঘুরে যখন আমরা তাড়িয়ে দিচ্ছি, ঘুরে অন্য দিক থেকে এসে আমাদের নৌকার কাছে এসে ঝাপাস করে পড়ছে, আক্রমণ করছে আর কি। মানে প্রায় দেড় দিন ধরে ও বডির সাথে রয়েছে। হ্যাঁ, ও 1.5 দিন বলতে ওই 24 ঘন্টা একদিন, 24 ঘন্টা মানে একদিন, দুটোর সময় অ্যাক্সিডেন্ট হয়েছে। আর পরের দিন আর যায়। হ্যাঁ, হ্যাঁ। তা আগামীকাল হচ্ছে তোমার উদ্ধার করা হয়েছে ওই 12টা 11টা 12টার দিকে, মানে 1 ঘন্টা কুস্তি করা হয়েছে। 24 ঘন্টার কাছাকাছি। 12টার সময় পৌঁছেছি, 1 ঘন্টা কুস্তি করেছি অতগুলো লোক। বল। অথচ যে জঙ্গলের মধ্যে খুঁজে বার করতে হচ্ছে তাও নয়, মানে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে ওই 20 হাত 10-20 হাত দূরে নিয়ে গেছে কি অবস্থা! ট্রেনে বড় যে। এবার আমরা মশাল টোশাল জ্বালিয়ে, হ্যাঁ, ও যেগুলো ভয় পায় সেগুলো করে, বম টম ফাটিয়ে, হ্যাঁ, গাছের গায়ে টায়ে মানে বাতা মারছি, তবে একটু ভয়েতে সরে গেছে। যাওয়ার আচ্ছা। সঙ্গে সঙ্গে আমরা মানে বডিটা শুধু পাটা ধরে টেনে নিয়ে আসতে হচ্ছে, আর ওদিকে লক্ষ্য রাখতে হচ্ছে বাড়ি বাড়ি নিয়ে। কি অবস্থা! ঠিক আছে, মানে এত উচ্ছৃঙ্খল। বডি নিয়ে আসছি, ও ঘুরে নৌকার ওই দিক থেকে নৌকার কাছে এসে পড়েছে ঝাবাস করে। আমরা যখন যাই তখন মানে বাঘটার মুখে পুরো রক্ত মানে ভর্তি হয়ে আছে। ঠিক আছে। এই দাদার নাম কি ছিল যে দাদাকে ঘটনাটা ঘটলো? তাপস হালদার। তাপস হালদার, ঠিক ঠিক। আচ্ছা, সামনের এই জঙ্গলটা একবার দেখুন। আমি যদি ওয়াইড অ্যাঙ্গেল করি এবার পরিষ্কার দেখা যাচ্ছে। আর এই বাড়িটা দেখুন, আমি জুম করছি, এবার এই বাড়িটা দেখুন। এবার নর্মাল লেন্সে যদি করি, এই হচ্ছে বাড়ি, আর এই হচ্ছে নদীচরের জঙ্গল। আর ওই মাথায় একটা বাড়ি, এদিকে এই মাথায় একটা বাড়ি, আর ওদিকে ওই মাথায় একটা বাড়ি, মধ্যিখানে এই বিস্তীর্ণ এলাকা পুরো জঙ্গল। আর এই পথ থেকেই নৌকাগুলো বার করে নেওয়া হয়। আর সামনে মাকড়ি নদী, আমার এই আঙুল বরাবর আমি দেখাতে পাচ্ছি না, এই সামনেই নদী, নদীর ওপারেই হচ্ছে লট 120। ওই যে আমি যদি জুম করি তাহলে এবার দেখা যাচ্ছে
এই যে আমার আঙ্গুল বরাবর যেখানে দেখা যাচ্ছে এই যে জঙ্গলটা, এটা হচ্ছে লট নম্বর 120। আর এই হচ্ছে সেই নদীচরের জঙ্গল। গত বছর এই বাঁধের ওপরেই বাঘ দেখা গিয়েছিল, তো সেই ঘটনা সবাই জানেন কম বেশি, খবরেও দেখিয়েছে। একটা বক উড়ে যাচ্ছে। বাড়িটার সামনে দিয়ে যাচ্ছি, দেখি বাড়িতে কোনো লোকজন আছে কিনা, কিন্তু নেই সম্ভবত। একজন দিদিকে দেখলাম খাবার নিয়ে নদীচরের দিকে গেল, সম্ভবত ওনারা বেরোবেন। দেখেন অবস্থা, পুরো টোটালটাই জঙ্গল বাড়ির পেছনে। পুরো জঙ্গল এই সাইডে দেখেন। এদিকে আবার রাস্তাটাকে এই মাছ ধরার জাল দিয়ে সেপারেট করা হয়েছে। এই হচ্ছে ওইটা সম্ভবত রান্নাঘর, আর এই হচ্ছে আবার বাড়ির পেছন দিকের জঙ্গল। কি পরিস্থিতি বাবারে! এখন বাজে 11:30, একদম নিস্তব্ধ, কোনো লোকজন নেই। দেখলেন তো নদী পথের উপরে একটা মানুষজন নেই, তার উপর ভাটা শুরু হয়েছে। এইটা যাতায়াতের মাধ্যমে এনাদের, এখান থেকে গ্রামের মধ্যে দিয়ে বেরোতে হয়। ঘরবাড়ি প্রায় নেই বললেই চলে, আর বিস্তীর্ণ জঙ্গল এই সাইডে। অ্যাকচুয়ালি এদিক থেকে মানে মেন রাস্তা যেটা গ্রামের, যেদিকেই যায় না কেন মানে মাইল খানেক মিনিমাম হাঁটতে হবে। তো চলুন আপনাদেরকে এই জঙ্গলের সাইড দিয়ে গিয়ে দেখাচ্ছি রাস্তাটা। এটা কিন্তু অ্যাকচুয়ালি মানুষের যাতায়াতের পথ। এই যে বাসটা দেখছেন, এখান থেকে মানুষ যাতায়াত করে, কিন্তু দেখুন এই যে আমি হাঁটছি, একটা মানুষজন নেই, টোটালটাই ফাঁকা এদিকে। এই যে আমি ওয়াইড অ্যাঙ্গেলে করছি জায়গাটা, তাহলে ভেবে দেখুন যে সন্ধ্যার দিকে এদিকে কীরকম পরিস্থিতি দাঁড়ায়। দুপুর 11:30 পৌনে 12টা বাজে, একটা মানুষজন নেই এদিকে। জোয়ারের জল কত দূর উঠেছিল দেখুন। এই যে সাদা যে গাছগুলো দেখছেন, এই যে সাদা গাছগুলো, এইগুলো পুরো জলের তলায় ছিল। এখন জোয়ারের জল নেমে গেছে, কাদাটা লেগে রয়েছে গাছে, মানে জল কতটা বেড়ে যায়। এবার চলুন আপনাদেরকে এর মধ্যে দিয়ে নিয়ে যাই এক দিদির বাড়ি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন জায়গাটা। মাঝে মধ্যে ভটভটির আওয়াজ হচ্ছে, আমার বাদিকেই নদী। এই যে বলতে বলতে আওয়াজ হচ্ছে একটা। ফলগুলো দেখুন, আজকে না আছে মানুষজন, না আছে পশু পাখি, কিছুই নেই। আর জঙ্গলটা অনেক বেড়ে গেছে, এতটাও ছিল না এদিকে। আমি জানি না সেই দিদিরা বাড়িতে আছে কি না। বাবারে, আটকে যাচ্ছি পুরো এদিকে। দেখতে পাচ্ছেন অবস্থা। এখন তো যেমন হচ্ছে এদিক থেকে যাতায়াত তার নেই ধরতে গেলে মানুষের, নাহলে এত ঝোপঝাড় হয় কি করে। পায়ে পাড়া লাগলেও তো সেই গাছটা চাপা পড়ে যায়, সেও তো নেই দেখছি দিকে, সব বহাল তুবিয়ে হয়ে রয়েছে। হেঁটেই যাচ্ছি, কোনো মানুষ দেখা পাচ্ছি না। ওই এতক্ষণ পর দূরে মাঠে একজন চাষ করছেন, সেও আমার থেকে বহু দূরে। আবার এদিক থেকে জঙ্গলটা দেখা যাচ্ছে দেখুন। এবারে বাদিকের জঙ্গলটা একটু কমলো,
কিন্তু ডান দিকের জঙ্গলটা আরো চওড়া হচ্ছে এবার আস্তে আস্তে। দেখেন লাস্ট 40-45 মিনিট হাঁটার পরে ফাইনালি দিদিদের বাড়ির সামনে এসছি। ওহ, আজকে রোদ মানে একদম ভয়ঙ্কর রোদ, আর এদিকে তো শুধু আমিই রয়েছি, আর সঙ্গে বাদিকে এই বিস্তর জঙ্গল। দেখুন অবস্থা। এই দিদিরা সম্ভবত চলে গেছে এখান থেকে। এই কলটা তারা ব্যবহার করতেন, আর এখানে বাড়িটা ছিল। তারা চলে গেছে এখান থেকে, দেখছি নেই বাড়িতে, কেউ নেই, বাড়িটাই নেই প্রথম কথা। দেখুন অ্যাকচুয়ালি যাবে স্যার দে ওই দিকটাতে, বাড়িটাই নেই আর এখানে। তো দেখুন এই বাড়ির পেছনে জঙ্গলের পোর্শনটা দেখুন একবার। কেউ নেই, সব বাড়ি ছেড়ে চলে গেছে, ফাঁকা পড়ে রয়েছে এদিকে। মানে মাত্র একটাই ফ্যামিলি ছিল, যার কয়েকজন 2 দিদি আর তাদের ছেলে মেয়েরা। তো এবার দাদারা সম্ভবত বাইরে কাজ করেন, তো ওনারা চলে গেছেন এখান থেকে। বাড়ি বন্ধ তো, এই ঘরটা রয়েছে, এটা দরজা দেওয়া। চলে গেছেন ওনারা এখান থেকে। এই মন্দিরটিতে ওনারাই দেখভাল করতেন, পুজো দিতেন। তো এখন জানি না এই মন্দিরে আর কেউ পুজো দেবে কি না। রোজ হিসাবে তো মনে হয় আর পুজো হবে বলে তো মনে হয় না। এই সেই শেষ বাড়ি পুরো দ্বীপের মধ্যে, মানে এই নদীবাঁধের ওপরে সামনে পেছনে একটাই মাত্র বাড়ি। আর এই হচ্ছে সেই মন্দির। জুতোটা খুলে যাই, আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি, আমিও একবার দেখছি, দেখে নিন। খুব সুন্দর সাজানো গোছানো। কিন্তু বিষয়টা হলো দিদিরা সব চলে গেছে এখান থেকে।